সুপ্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে অনুষ্ঠান টাইম পলিটিক্স। যারা এই অনুষ্ঠান দেখছেন আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে যিনি এই অনুষ্ঠান দেখছেন সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমাদের মাঝে আজকে যথারীতি দুজন অতিথি আছেন। সম্মানিত দুজন অতিথির একজন নিউ জার্সির কাউন্সিলম্যান এবং মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, এবং উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা এবং ফার্মাসিস্ট কামাল সাঈদ মোহন। আপনাদের দুজনকে টাইম পলিটিক্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, টেলিভিশনের নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করে আপনারাও এই আলোচনায় যোগ দিতে পারেন, এবং এই দুজন সম্মানিত অতিথিকে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান তাহলে সেটিও আপনারা করতে পারেন। আমরা শুরু করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার স্মৃতির উদ্দেশ্যে এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা জানি গতকালকে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছিল। আজকে 27শে মার্চ। আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এসব বিষয় নিয়ে কথা বলবো। আমি আগেই বলেছি যে এই অনুষ্ঠানটি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনুষ্ঠান। আমরা রাজনীতি নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশ সম্পর্কে যে এখানে কথা বলতে পারছি সেটি বলতে পারছি বাংলাদেশের জন্মের কারণে, বাংলাদেশের অভ্যুদয়ের কারণে। সেটি জন্ম হয়েছিল 1971 সালে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। আমরা আজকে দুজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনবো, মুক্তিযুদ্ধের পরবর্তী বাংলাদেশ সম্পর্কে কথা শুনবো। আমি প্রথমেই যাচ্ছি নিউ জার্সির কাউন্সিলম্যান এবং মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীর কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। আমি যেটি বলছিলাম যে আমরা বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্র, নর্থ আমেরিকায় ঘটা করেই আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে এবং আজকেও বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে। পুরো মাস জুড়েই আরও দুদিন আছে, আরও পুরো মাস জুড়েই কিন্তু 2-3 দিনে কিন্তু স্বাধীনতা দিবস উদযাপিত হবে। আমরা দেখেছি যে বাংলাদেশে যখন 26শে মার্চ তার দুদিন আগে নিউ ইয়র্ক স্টেট সিনেট এবং অ্যাসেম্বলিতেও একটি বাংলাদেশ রেজুলেশন পাশ করা হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতাটা উদযাপন করেছে নিউ ইয়র্ক স্টেট এবং সিনেট থেকে। আপনি একটু স্মরণ করবেন আমাদের মহান স্বাধীনতা দিবস। প্রথমেই আমি এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই দর্শক শ্রোতাবৃন্দকে, এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই জানি যে 26শে মার্চ 1971 আমরা যুদ্ধ শুরু করেছিলাম। সেদিন বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু যুদ্ধটা কিন্তু একদিনে শুরু হয়নি। এর আগে এক দীর্ঘ মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট রয়েছে। সেই 52 ভাষা আন্দোলন, 62 আইয়ুব খানের বিরুদ্ধে শিক্ষা আন্দোলন, আইয়ুব শাহের পতনের আন্দোলন, তারপরে বঙ্গবন্ধুর সেই 6 দফা স্বায়ত্ত শাসনের জন্য, তারপরে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা 11 দফা, 6 দফা এবং ছাত্রদের দাবি নিয়ে 11 দফার যে আন্দোলন হয় সেখানে আমরা অংশগ্রহণ করেছি। তারপরে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই অসহযোগ আন্দোলন, 70-এর নির্বাচন। তো বিভিন্ন ঘটনার পর্যায়ক্রমে 25শে মার্চ পাকিস্তানিরা যখন বাঙালিদের উপরে আক্রমণ করে সেদিন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, এবং আমরা 9 মাসের যুদ্ধে 16ই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি। তো আমার সৌভাগ্য হয়েছিল মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আমি যদি মুক্তি সংগ্রামের কথাই বলি, 11 দফা আন্দোলন যখন আমরা ছাত্রকর্মী ছিলাম, তাদেরই অনেকেই যখন অসহযোগ আন্দোলন শুরু হলো, নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করলো, কিন্তু ইয়াহিয়া খান, বঙ্গবন্ধুর রেজুলেশন ছিল তা আওয়ামী লীগের পার্লামেন্টারি যে 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করা হবে, কিন্তু ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে বা আওয়ামী লীগকে ক্ষমতা দিবে না এবং শাসনতন্ত্র 6 দফার ভিত্তিতে করতে দিবে না। সেই আলোচনা যখন ভেঙে গেল এবং এই আলোচনার ছত্র ছায়ায় পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এনে পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, সেই সময়ে আলোচনাটা ভেঙে যায়। এবং সত্যিকারে এই 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান চলেছে বঙ্গবন্ধুর নির্দেশে। অফিস কখন খুলবে, অফিস কখন বন্ধ হবে। এছাড়াও 23শে মার্চ বাংলাদেশের তখন ইস্ট পাকিস্তানে মাত্র 2 জায়গায় পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল, একটা গভর্নর হাউস আর একটা ক্যান্টনমেন্ট। এছাড়া সারা বাংলাদেশে
স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল। বঙ্গবন্ধু নিজে তার বাসায় ছাত্ররা যখন তাকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা হাতে তুলে দেন, তিনি সেটা তার বাসায় উত্তোলন করেন। এছাড়া ইয়াহিয়া খানের সাথে যখন আলোচনা করতে যেতেন, তিনি সেই স্বাধীন বাংলাদেশের পতাকা তার গাড়িতে উঠত। তো কাজেই বস্তুত বাস্তবে বাংলাদেশ তখনই স্বাধীন হয়েছিল। এখন অনেক প্রশ্ন করে যে 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা হয়েছিল কি হয়ে না। আমি একজন ছাত্রকর্মী হিসাবে, ছাত্রলীগের কর্মী হিসাবে, মুক্তি সংগ্রামের কর্মী হিসাবে আমাদের কাছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 25শে মার্চের আগেই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 25শে মার্চের আগেই। এই জায়গাতেই আপনার কাছে ফিরবো। একজন দর্শক আপনার কথার মাঝখানে ফোন করে ফেলেছেন। আমরা একটু দর্শক কি কথা বলতে চান সেটি শুনে আসি। সম্মানিত দর্শক, আপনার সঙ্গে আমরা কথা বলবো। নিশ্চয়ই আপনি আমাদের এই আলোচনা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে ফোন করেছেন? আমি ভালো আছি, জ্যামাইকা থেকে আবু সুরাইন বলছি। আমি নুরুন নবী ডক্টর ঋতু খুবই পরিচিত ওনার কাছে, এবং আরেকজন যে মুক্তিযোদ্ধা তাদের কাছে দুটি প্রশ্ন। একটি হলো যে এই মুক্তিযুদ্ধের পরে আজকে থার্ড জেনারেশনে এসে আমরা এখনো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি পাইনি, আর অপরদিকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ধারণ করছে কোর্ট। এটা কেমন, বিষয়টা কেমন আসলে? এই বিষয়ে কি ওনারা কিছু জবাব দিতে পারবেন? পরের কোশ্চেনটি আমরা শুনতে পারিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ধারণ করছে কে? কোর্ট থেকে নির্ধারিত হচ্ছে। স্বাধীনতার ঘোষককে কোন বইটি বাতিল হবে, কোন বইটি থাকবে, সেটা কোর্ট বলে দিচ্ছে। জি, ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনায় যাব পরে, কিন্তু আপনি যা বলছিলেন যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আপনার 25শে মার্চের আগে, মানে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীন হয়েছিল, বাস্তবে স্বাধীন হয়েছিল 25শে মার্চের আগে, যেটা আমি উল্লেখ করেছিলাম যে পূর্ব বাংলার সমস্ত মানুষ বঙ্গবন্ধুর নির্দেশে চলতো। তাদের ক্যান্টনমেন্টে খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কোর্ট এবং ব্যাংক কখন খুলবে সেটা বঙ্গবন্ধুর নির্দেশে। আর যেটা বলছিলাম যে সেই 23 মার্চে পাকিস্তান দিবসে পতাকা সারা বাংলাদেশে, ক্যান্টনমেন্ট আর গভর্নর হাউসের কোথাও ওঠেনি, সব জায়গায় বাংলাদেশে। তো এরপরে আর কি স্বাধীনতার আর কি থাকতে পারে? তো বাকিটুকু আনুষ্ঠানিকতা, কিন্তু বাস্তবে স্বাধীন দেশ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 3রা মার্চ থেকে 25শে মার্চের এই কয়টা দিন। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু কামাল সাইদ মোহন আপনার কাছে শুনি আমাদের মহান স্বাধীনতা দিবসের কথা, আমাদের মুক্তিযুদ্ধের কথা। স্বাধীনতা দিবসটা কিভাবে বলবো ঠিক আমার ভাষা নেই। সেটা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধ যেদিন থেকে আরম্ভ হয়েছে আমি দিনক্ষণটা পরে উল্লেখ করব। সেদিন যেই টোকাই যাকে আমরা বলি, যে আমার এসে ইনফরমেশন দিল যে দাদা পাশের গ্রামে আর্মি চলে আসছে, ওই ছেলেটা যে আমার সহযোদ্ধা, যার রক্তের বিনিময়ে হয়তো আজকে আমি দাঁড়িয়ে আছি, সেই স্বাধীনতার সংগ্রাম থেকে আজ অবধি পর্যন্ত, গতকাল পর্যন্ত এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, স্বাধিকার আন্দোলনে যাদের ত্যাগ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি ডক্টর নবীর দুই একটা কথাকে উত্তর দিচ্ছি। পাশাপাশি দর্শক ভাইয়ের, ওনার নামটা কি জানো? জি, আবু সালাম। আমি সেই বিষয়ে পরে আসবো। আমি একটু জাস্ট সামগ্রিকভাবে আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার অভিজ্ঞতা, আপনার মুক্তিযুদ্ধের সময়কার কথা আমি একটু জানতে চাই। সৌভাগ্য বলবো কিনা জানি না, 69-এর নির্বাচনের আগেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির, অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমার সৌভাগ্য কারণেই কথাটা আমি প্রাক করতে চাচ্ছি। জি, ডক্টর নবী যেটা বলেছেন যে 23শে মার্চে পাকিস্তানের পতাকা, ঠিকই, তবে বাংলাদেশের পতাকাটা প্রথম 23শে মার্চে যেখানে 7টা কন্টিজেন্ট প্যারেড করে, সেই প্যারেডে জাতীয় ছাত্র নেতা নুরুল আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আব্দুল কদির মাখন যারা স্যালুট নেন অফিসিয়ালি, সেটা 23শে মার্চে ছিল। সারা বাংলাদেশে ওদিনের আগের থেকে আমরা গ্রামগঞ্জে ছবি, মানে পতাকাটা ছড়িয়ে দিয়ে, যে পতাকার মাঝখানে 52,000 বর্গমাইলের ছবি ছিল সোনার কালারের,
গোল্ডেন কালারে, সেই ছবিটুকু নাই, ভৌগোলিক সীমারেখাটা বাদ দিয়ে এখন যে পতাকার কারণে আজকে ডক্টর নবী এখানে, আজকে আমি এখানে, হয়তো আমাদের সন্তান, আমাদের আগামী প্রজন্ম এখানে, তাদের জন্য কিছু দেওয়ার আছে, কিছু বলার আছে। ধন্যবাদ সাকিব ভাই সুযোগ দেওয়ার জন্য। 26শে মার্চে ডক্টর নবী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। কথাটা সত্য নয়, সঠিক নয়, ইতিহাস তার প্রমাণ রাখে। 26শে মার্চে জিয়াউর রহমান প্রথম স্বাধীনতা ঘোষণা করেন কালুরঘাট থেকে, এবং সেদিন আমরা সবাই শুনেছি। তবে হ্যাঁ, ইতিহাস যেটা সত্য সেটাকে অস্বীকার করার জো থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধিকার আন্দোলন ডাক দিয়েছিলেন, 6 দফা আন্দোলনের ডাক দিয়েছিলেন। 6 দফা থেকে আমাদের তদানীন্তন ছাত্র নেতৃবৃন্দের সংগ্রাম পরিষদের নেতৃত্বে 11 দফা আন্দোলন হয়েছিল। ওই 11 দফা আন্দোলন থেকে 23শে মার্চ শাহজাহান সিরাজ ইস্তেহার পাঠ করেন 3রা মার্চে। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পর্যন্ত স্বাধীনতা ঘোষণা করেননি। এমনকি আজকে আমার কথা নয়, ডক্টর নবীর কথা আমি ধরবো না, আমি বলবো যেই লোকটি 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেওয়াকালীন যখন ওনার পাঞ্জাবি ধরে তার হাতে একটা চিরকুট দিয়েছিল সিরাজুল আলম খান, যদি সম্ভব হয় আপনি অথবা সাংবাদিক বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলবো এই ভদ্রলোক আজকে জীবিত আছে, হয়তো কালকে চলে যাবে আমার মতোই। উনি চলে যাওয়ার আগে তাকে ধরে নিয়ে আসেন, তাকে প্রশ্ন করেন কিভাবে শেখ মুজিবুর রহমানকে বারবার তাগিদ দেওয়া হয়েছিল 6ই মার্চ থেকে। তার বাসায় সেদিন আমি ছিলাম, শেখ কামাল আমার বন্ধুবর ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে আমি ছিলাম। আমি দেখেছি উনি কি বলেছেন। এগুলো যেহেতু এভিডেন্সিয়াল কোনো প্রুফ নাই, বাট আমরা দেখেছি কি ঘটনা ঘটেছিল। এক, দ্বিতীয়ত তাজউদ্দিন সাহেবের মেয়ে যেটা লিখছেন, উনি কতটুকু লিখছেন আমি ওই প্রসঙ্গে আসবো না, তবে তাজউদ্দিন ভাই আমাদের নেতা ছিলেন তখনকার সময়। উনিও স্বাধীনতার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, শেখ মুজিবুর রহমানকে প্রচণ্ডভাবে চাপ দিয়েছিলেন পুরাপুরি স্বাধীনতা ঘোষণা করার জন্য। সেদিন উনি স্বাধীনতা ঘোষণা দেননি 7ই মার্চে। আচ্ছা, আপনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটিকে স্বাধীনতার ঘোষণা হিসেবে আপনি বলছেন না, তো আমরা ওটা স্বাধিকার আন্দোলনের ছিল। আমি আসবো সেই জায়গায়। আপনি যখন বক্তব্য শুরু করেছেন তখনই একজন দর্শক ফোন করেছিল, এতক্ষণ একজন দর্শক আমাদের সঙ্গে লাইনে আছেন, সরাসরি আমরা দর্শকের সঙ্গে কথা বলি, তারপরে আবার ফিরছি আপনার কাছে। সম্মানিত দর্শক, আপনার সঙ্গে আমরা কথা বলবো, আপনি আমাদেরকে আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। From Canada, I have a question of Dr. Nabi and another guy. যে দেশে সচিব পর্যায়ে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল করে চাকরি নেয়, তাদের বিচার হয় না, আর আপনারা এখনো কে ঘোষণা করেছে কে করেনি সে বিতর্কে আছেন। আমাদের দেশে ইতিমধ্যে 150-র উপরে সাধারণ মানুষ মারা গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক শুনতে পারলাম না যে আপনি কোথা থেকে ফোন করেছেন, তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন 7ই মার্চের ভাষণের কথা। 7ই মার্চের ভাষণে শেষের দিকে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, এটা ইতিহাস। এটাকে আমি XYZ অস্বীকার করতে পারবো না, যেহেতু এটা অলরেডি ডকুমেন্টেড। জি, বাট উনি এবারের সংগ্রামটা না বলে যদি আমি স্বাধীনতা ঘোষণা করলাম, জি, এই শব্দটুকু তখন মানুষ উত্তোলিত ছিল শোনার জন্য। জি, এবং 23শে মার্চ আমরা যেদিন পল্টনে সংগ্রাম পরিষদের নেতৃত্বে যখন পতাকা উত্তোলন করা হলো এবং প্যারেড দেওয়া হলো, প্যারেড করেন, আই ওয়াজ নাম্বার 6 কন্টিনজেন্ট লিডার ছিলাম আমি। তো তখন পর্যন্ত এটা একটা ভাসমান ছিল, ক্লিয়ার ছিল না আমাদের কাছে। জি, আমি একটু রেসপন্ড করতে চাই। প্রথমে আমি বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিতর্ক অবান্তর। সারা বিশ্বে লোকেরা দেখেছে, গতকালকেও ABC টেলিভিশন, CNN টেলিভিশন, সিএনসি তখন ছিল না, দেখিয়েছিল কিভাবে বঙ্গবন্ধুর নাম ধরে 26শে মার্চ দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তানি মেজর সালেক বলেছে 25শে মার্চ তারা একটা পাকিস্তান বেতারের পাশে একটা ভাষণ শুনতে পায়, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে। স্টেট ডিপার্টমেন্টের
সিক্রেট যে ডকুমেন্ট পরে রিলিজ হয়েছে সেখানে শেখ মুজিব পূর্ব বাংলা স্বাধীনতা ঘোষণা করেছে, গৃহযুদ্ধ শুরু হবে, এই ধরনের কমেন্ট আসছে। তো আমি এগুলো মনে করি এই যে এক ভদ্রলোক বললেন যে স্বাধীনতা 43 বছর বয়সে পরে 40-এর পরে এই সমস্ত আলোচনা আমি মনে করি অবান্তর। আমি বলবো যে বঙ্গবন্ধু সূর্যের মতো, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করবে বলেই তার যারা আমরা যারা তার কি বলে অসমাপ্ত জীবনী পড়েছি সেখানে উনি স্পষ্ট করে লিখেছেন পাকিস্তান হওয়ার পরেই উনি ভাবলেন যে পাকিস্তানের কাঠামো বাঙালি স্বাধীনতা অর্জন হবে না, বাঙালি স্বাধিকার বা অর্থনৈতিক মুক্তি আসবে না। তিনি ছাত্রদেরকে সংগঠিত করলেন, ভাষা আন্দোলনের মার্চ মাসে যে জিনা যখন আসে সেখানে প্রতিবাদ করলেন, ফেব্রুয়ারি মাসে 51-52 তখন তিনি জেলে ছিলেন। তারপরে তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন, 6 দফা দিলেন, কোথাও কোনো আপোষ করেন নাই, কারণ ওনার লক্ষ্য ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এখন যিনি লিডার, যিনি জেনারেল, উনি ঠিক করবেন তার কার্যক্রম কি হবে। তা আমরা যদি সংক্ষেপে বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ড যদি আমরা পর্যালোচনা করি, তার প্রত্যেকটা ডিসিশন সঠিক ছিল, ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে। যেমন তাজউদ্দিনের মেয়ের কথায় বঙ্গবন্ধু যখন মার্চ মাসে যখন স্বাধীনতার দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, মুক্তিযুদ্ধে এগিয়ে যাচ্ছিলাম, তিনি বিভিন্ন গ্রুপের সাথে লিয়াজম মেনটেন করতেন, আর্মির সাথে, পলিটিক্যাল পার্টির সাথে, কমিউনিস্ট পার্টির সাথে, ছাত্র সংগ্রাম পরিষদের সাথে। উনি সবার অ্যাডভাইস তিনি নিতেন এবং উনি স্থির করতেন যে কোনটা দেশের জন্য। কারণ অনেক সিদ্ধান্ত যখন উনি 6 দফা দেন, অনেকে বলা হয়েছে এটা সিআইএর একটা প্রস্তাবনা বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনকে পিছিয়ে দেওয়ার জন্য, নানান ধরনের অভিযোগ এসেছে। 26শে মার্চ যখন উনি স্বাধীনতা ঘোষণা রেডিওর মাধ্যমে করেছেন, রেকর্ডেড মেসেজ, কালকেও টেলিভিশনে দেখলাম, আমেরিকান টেলিভিশনে। তো যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে বঙ্গবন্ধুর প্রত্যেকটা সিদ্ধান্তই ছিল সঠিক, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো উনি সবসময় বলেছেন আমরা পাকিস্তানে আমরা মেজরিটি, আমি কেন স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্নবাদী হব, বায়াপ্রাতে যেটা হয়েছিল। উনি বলছেন যে ওরা বেরিয়ে যাক, যার ফলে তাজউদ্দিন সাহেব যদি বলেও থাকেন যে আপনি এই মেসেজ এটা পাঠ করেন, সিদ্ধান্ত নেওয়ার সুপ্রিম লিডার তো ছিল বঙ্গবন্ধু, উনিই ঠিক করেছেন যে কোনটা হবে। এবং 7ই মার্চের ওই বক্তৃতায় উনি যদি বলতেন যে আমি স্বাধীনতা ঘোষণা করলাম, লক্ষ লক্ষ মানুষ সেখানে মরতে পারত। তো কাজেই কি হতে পারত, কি হয়নি, তার চাইতে যে বাস্তবতা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা আজকে স্বাধীন বাংলাদেশ, এবং সেটা সম্ভবই হয়েছে বঙ্গবন্ধুর প্রত্যেকটা সঠিক সিদ্ধান্তে। এখন আমরা যে বিতর্ক সৃষ্টি করেছি, যেমন জিয়াউর রহমানের কথাই আমি বলি, জিয়াউর রহমানকে আমি পার্সোনালি চিনতাম, মুক্তিযুদ্ধের সময় আমি এক টেন্টে এক রাত কাটিয়েছি। তার যদি জীবদ্দশায় তিনি ছিলেন কি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে তিনি ছিলেন প্রেসিডেন্ট। উনি জীবিত অবস্থায় ক্ষমতায় থেকে যে সমস্ত দাবি উনি করেন নাই, উচ্চারণ করেন নাই, এখন তার দল বা তার সমর্থকরা সেই সমস্ত কথা উচ্চারিত করছেন, একটা কন্ট্রোভার্সির সৃষ্টি করছেন। তা আমার আবেদন থাকবে নতুন প্রজন্মের কাছে, সঠিক ইতিহাস ইন্টারনেটে আজকে গেলেই পাওয়া যায়। এখানে টক শোতে ওনার সাথে আমি বিতর্ক করলে আমি সত্যকে লুকায়িত করতে পারবো না, মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে পারবো না, উনিও পারবেন। আমি সেটাই বলছি যে ইন্টারনেটে এই তথ্য প্রযুক্তির যুগে সবই অ্যাভেলেবল, আপনি সার্চ করতে যান। এটা আওয়ামী লীগের কথা না, আমার কথা না, বিশ্ববাসীর কথা, যে কিভাবে দেশ স্বাধীন হয়েছিল এবং কি কি ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মুক্তি সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধে গেলাম, মুক্তিযুদ্ধে কার কি অবদান ছিল, সব কিছু আছে। কাজে আমি মনে করি যে আজকের এই স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় আসুন আমরা আলোচনা করি কিভাবে দেশকে আমরা আগিয়ে নিয়ে যাব, কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করব। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মানে 4টা পিলার ছিল, একটা হলো মুক্তি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আরেকটা হলো অর্থনৈতিক মুক্তি এবং অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা। এগুলো কিভাবে আমরা বাস্তবায়িত করতে যাব আজকের দিনে, সেটাই আমি আলোচনা করতে অবশ্যই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। ডক্টর নবী, আমরা অবশ্যই এটি আলোচনা করব। তার আগে একটু সংক্ষেপে যদি, আমরা তো অনেকেই জানি
কিংবা যারা জানি না তাদেরকে যদি আপনি একটু আপনার মুক্তিযুদ্ধে আপনি কোথায় ছিলেন, কিভাবে যুদ্ধ করেছেন, বা আপনার ভূমিকাটা কি ছিল, আপনি কোন সেক্টরের আন্ডারে ছিলেন একটু যদি বলেন আমাদের দর্শকদের যারা জানে না তারা আপনার সম্পর্কে একটু। ধন্যবাদ। উনি বলবেন কি না ধন্যবাদ। আমি এগুলো বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি 5টা বই লিখেছি এর উপরে, ইংরাজি বাংলাতে, মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি যেটা বলছিলাম, আমি মুক্তি সংগ্রামের কর্মী ছিলাম এবং মার্চ মাসে আমরা অসহযোগ আন্দোলনের সার্বক্ষণিক কর্মী ছিলাম। এফএসএলের আমি ছাত্র ছিলাম। আমরা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মিলে প্রবেদের 15-20 জন ছাত্র। হল বন্ধ হয়ে যাওয়ার পরেও আমরা সেখানে ছিলাম এবং আমরা প্রতিদিন অসহযোগ আন্দোলনের কর্মী হিসেবে আমরা কাজ করতাম। 7ই মার্চের যে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণের সময় আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। যাই হোক, 25শে মার্চ আমরা তখন প্রতিদিন সন্ধ্যাবেলায় ইকবাল হলের ছাত্র সংগ্রাম পরিষদের অফিসে গেতাম। আমাদের কি করতে হবে সেদিন রাত্রে, পরের দিন সেই ইনস্ট্রাকশন নিতাম। আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনার্সের। আমাদের একটু বলি এটা, অবশ্যই বলেন। আমরা অনার্সের রিটেন পরীক্ষা আমাদের শেষ, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, মাত্র 2 ঘন্টা বাকি আছে। আপনার সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি। তখন আমরা দেখি, আমরা কার্জন হলের কর্নারে আমার বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, দেখি রাস্তায় হাজার হাজার মানুষ লাঠি মিছিল। আমরা তখন খোঁজ নিয়ে জানতে পারলাম যে ইয়াহিয়া খান পার্লামেন্ট বন্ধ করে দিয়েছে, বঙ্গবন্ধু তার প্রতিবাদে অসহযোগ বা প্রতিবাদ ঘোষণা করেছে, যার ফলে মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা মাত্র 2 ঘন্টা পরীক্ষা বাকি ছিল, আমাদের মধ্যে ডিবেট হলো। আমরা কয়েকজন যারা সংগ্রামী ছাত্রকর্মী ছিলাম যে আমরা পরীক্ষা বর্জন করে বাইরে যাই। অনেকে বললো আর 2 ঘন্টা দিলেই তো আমরা অনার্স পরীক্ষা শেষ হয়ে যায়, কেন 2 ঘন্টা কেন? কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা বললো আমাদের পরীক্ষার দরকার নেই। এরকম একটা পরিবেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে সৃষ্টি হয়েছিল। আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে সেই মিছিলে জয়েন করলাম। যাই হোক, 25শে মার্চ যখন আমরা দিনের বেলায় গুজব শুনছিলাম, আলোচনা ভেঙে গিয়েছে। আমরা সন্ধ্যার সময় যখন ইকবাল হলে গেলাম, তখন আমাদেরকে বলা হলো ইয়াহিয়া খান ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টে চলে গেছে, পাকিস্তানি আর্মি আজকে নামাবে, তোমাদেরকে শাহবাগ হোটেলের সামনে ওই ইউনিভার্সিটি ঢোকার ওইখানে ব্যারিকেড করতে হবে। তখন ওইখানে শাহবাগ হোটেলের সামনে মুসলিম কনভেনশন, মুসলিম লীগের অফিস তৈরি হচ্ছিল দোতলার। কনস্ট্রাকশনের অনেক ম্যাটেরিয়াল ছিল, ইট সুরকি ইত্যাদি। ওগুলো দিয়ে আমরা জিন্না হলের পিছনে বস্তি ছিল, বস্তির থেকে 50-60 জন লোক নিয়ে আমরা 15-20 জন ছাত্র কর্মী আমরা ওইখানে ব্যারিকেড তৈরি করছিলাম। রাত 11:15 বা 11:30টার দিকে শাহবাগের যে তখন পানির ফোয়ারা ছিল, ওইখানে একটা আর্মির কনভয় আসলো। আমাদের কাজের হইচই দেখে ওরা থামলো, তারপরে যাচ্ছিল সোজা দক্ষিণে। আমাদের দিকে তখন হেডলাইট অন করে দেখলো যে আমরা ওখানে ব্যারিকেড তৈরি করতেছি, সাথে সাথে আমাদের ওখানে গুলি করে। আমি সেই সময় ফুটপাতে দাঁড়িয়েছিলাম, আমি জাম্প করে নর্দমার মধ্যে পড়ে যাই। তো ওইখানে আমাদের অনেক সহকর্মী মারা যায়। তো এইভাবেই 25শে মার্চে, হ্যাঁ সেই 25শে মার্চ এইভাবে শুরু হলো। আমি তো ওখান থেকে দৌড়িয়ে এলিফ্যান্ট রোডের মাঝামাঝি আমার এক কাজিনের বাসায়, সেখানে যাওয়ার পরে শাহবাগ, তারপরে পিলখানা, তারপরে কি বলে পুলিশ ফাঁড়ি, পুরানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে আগুন এবং গোলাগুলির শব্দ, মনে হলো ঢাকা শহর একটা নরক। তারপরেই যখন পরের দিন কারফিউ দেওয়া হলো, মিলিটারি এসে বাড়ি বাড়ি খুঁজছিল কোথায় পিআর পুলিশ বাহিনী রয়েছে। যাই হোক, ইয়াহিয়া খান ভাষণ দিলেন যে শেখ মুজিবকে অ্যারেস্ট করা হয়েছে, সে দেশদ্রোহী। এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা যে ওই দিন কিন্তু ইয়াহিয়া খান অন্য কাউকে দেশদ্রোহী বলে নাই এবং অন্য কাউকে অ্যারেস্ট করে নাই। তো যাই হোক, তারপর যখন কারফিউ ভেঙে গেল, তখন আমি টাঙ্গাইলে ফিরে গিয়ে টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর নেতৃত্বে, যে গ্রামের বাড়ি, আমরা প্রথম আমরা 4-5 জন ছাত্র নেতা আমরা একটা গ্রুপ করলাম মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, পিআর বিডিআর এদেরকে নিয়ে। তারপরে শুনলাম যে কাদের সিদ্দিকী নামে এক লোক, তাকে আমি চিনতাম, ভুয়াপুরে এসেছেন তার বাহিনী নিয়ে, আমরা তার সাথে জয়েন করলাম। আপনি কাদেরিয়া বাহিনীতে ছিলাম। তো আমার কাদেরিয়া বাহিনীতে জয়েন করার পর আমার প্রধান দায়িত্ব ছিল ভারত থেকে অস্ত্র আনা, কারণ আমরা তো হিট অ্যান্ড রান কায়দায় যুদ্ধ করতাম এবং আমরা তো সেই বর্ডার থেকে 120 মাইল ভিতরে ঢাকার থেকে উত্তরে আমরা অবস্থান করছিলাম। যখনই আমরা কোনো জায়গায় দখল করি, পাকিস্তানের পরে সে পুড়ে দেয়, পুড়ে অত্যাচার করে। তো আমাদের তখন দরকার হলো ভারী অস্ত্র, যাতে আমরা লিবারেটেড জায়গাগুলো ধরে রাখতে পারি। সেই জন্য আমি ভারতে আমাকে প্রথম যেতে বলা হলো। আমি 3 বার গিয়েছি, 3 বারই অস্ত্র নিয়ে এসেছি। এটা লম্বা কাহিনী, আমি হয়তো পরে বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাদেরিয়া
বাহিনীতে ছিলেন, সেখানে তাদেরকে অস্ত্র সরবরাহ করেছেন ভারত থেকে, একটা লিয়াজো মেনটেন করেছেন। আমরা শুনছিলাম ডক্টর নুরুন নবীর মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধে তিনি কিভাবে অংশ নিয়েছেন সেই কথা। আমরা কামাল সাঈদ মোহনের কাছ থেকেও শুনবো তার মুক্তিযুদ্ধের সময়কার, তার সম্মুখ সমরের যুদ্ধের কথা আমরা শুনবো। তার আগে দর্শক এখন একটি ছোট্ট বিরতি নিতেই হবে। আপনারা যারা এখনও আছেন তাদেরকে অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। আপনি কি নিউ ইয়র্ক ও এর আশেপাশে বাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান? বিশ্বস্ত রিয়েলটর খুঁজছেন? আমরা এ ব্যাপারে আপনাদের সহায়তা করতে পারি। আমাদের দক্ষ টিম যেসব ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে: বাড়ি ক্রয় বিক্রয়, বাড়ি ভাড়া, শর্ট সেল, ফরক্লোজার। যোগাযোগ মইনুল ইসলাম R&J নিউ ইয়র্ক প্রপার্টিজ ইনক, 2595 স্ট্যানওয়ে স্ট্রিট, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11103. Phone 718-888-0229. Cell phone number 917-535-4131. ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানায় সর্ববৃহৎ পার্টি হল। বিয়ে, জন্মদিন, কনভেনশন, সেমিনার, সুইট 16 সহ যে কোনো অনুষ্ঠানে বুকিং দেবার আগে অবশ্যই একবার ভিজিট করুন ময়ূরিয়া অভিজিয়াত ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। 100% হালাল খাবার। ইফতার পার্টির জন্য আমরা বুকিং নিয়ে থাকি। এছাড়াও বাংলাদেশি আয়োজনে যে কোনো অনুষ্ঠানের জন্য 30% ছাড়। ধর্মীয় অনুষ্ঠান, ফান্ডরেজিং, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও রয়েছে বিশেষ ডিসকাউন্ট। বাংলাদেশি ও ইন্ডিয়ান মুখরোচক খাবারের স্বাদ নিন ময়ূরিয়া ব্যাংকুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট, মেকিং ইয়োর মেমোরেবল মোমেন্ট মোর গর্জিয়াস অ্যান্ড রিমার্কেবল। আপনি কি নিউ ইয়র্ক ও এর আশেপাশে বাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান? বিশ্বস্ত রিয়েলটর খুঁজছেন? আমরা এ ব্যাপারে আপনাদের সহায়তা করতে পারি। আমাদের দক্ষ টিম যেসব ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে: বাড়ি ক্রয় বিক্রয়, বাড়ি ভাড়া, শর্ট সেল, ফরক্লোজার। যোগাযোগ মইনুল ইসলাম R&J নিউ ইয়র্ক প্রপার্টিজ ইনক, 2595 স্ট্যানওয়ে স্ট্রিট, অ্যাস্টোরিয়া, নিউ ইয়র্ক 11103. Phone 718-888-0229. Cell phone number 917-535-4131. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইম পলিটিক্স অনুষ্ঠান। গতকাল ছিল 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা দিবসের আলোচনা করছি, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে। সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, মুক্তিযোদ্ধা এবং নিউ জার্সির কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী, এবং সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা এবং ফার্মাসিস্ট কামাল সাঈদ মোহন। আমরা শুনছিলাম ডক্টর নুরুন নবীর কথা। তিনি কাদেরিয়া বাহিনীতে ছিলেন, তিনি অস্ত্র সরবরাহ করেছেন, তিনি অস্ত্র আনতে ভারতে গিয়েছিলেন। ওনার মুক্তিযুদ্ধের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। আপনি যদি একটু বলেন আপনার মুক্তিযুদ্ধে আপনি কোথায় ছিলেন, আপনার সম্মুখ সমরের কথা যদি আমরা খুব একটু সংক্ষেপে শুনি। ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ব্যক্তিগত জীবনে খুব লো প্রোফাইল, নিজেকে প্রকাশ করতে চাই না, কিন্তু সেই ভাই বললেন যে আজকে অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধ নিয়ে কথাবার্তা হবে। তাই আমি আমার বাসায় বললাম যে এরকম অনেক পুরনো কিছু ছবি আছে, দেখো তো বের করতে পারো কিনা। তো বের করলে আমার হাতে দিল, দেখে আমি চিন্তা করলাম যে এগুলি কি নেওয়া ঠিক হবে কিনা। তারপরেও আমি দুটা ছবি আমি দেখাবো। তার আগে একটা ছবি দেখাবার আগেই একটা ছোট্ট একটা ইতিহাস, যেটা দর্শক সুরাইন প্রশ্ন করেছেন যে সঠিক ইতিহাস। তখন ছাত্রলীগ, তখনও বা আমি বলছি যে 1 মার্চের আগে ছাত্রলীগের হাইকমান্ড থেকে 128 জনের একটা কমিটি আর কি একটা ঠিক করা হলো যে এই কজন তারা আর্মি ট্রেনিং দিবে অন্যদেরকে। তো তার মধ্যে আমাকে সিলেক্ট করা হলো, বিকজ তখন আমি অলরেডি ইউটিসি মানে কমান্ডেন্ট ছিলাম, ইউনিট কমান্ডেন্ট। সো আই হ্যাভ এ কোয়াইট আর্মসের উপরে ট্রেনিং আছে মাইন্ডটা নিয়ে।
25 তারিখে এর মধ্যে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মাঠে আমরা ছেলেদেরকে ট্রেনিং দিতাম এবং যেটা নাকি 23শে মার্চে পল্টনের প্ল্যাটুন 7টা প্ল্যাটুন প্যারেড করেছে, এটা ইতিহাস করলে দেখবেন। তো 25শে মার্চে যেটা হয়েছিল, 25শে মার্চে ঠিক সন্ধ্যাবেলা আমি তখন আমাদের সহযোদ্ধাদেরকে মাইন অপারেশন শেখাচ্ছি ইকবাল হলের পানিতে। আমার মনে হয় নইভাবে আপনার খেয়াল আছে কি? তা আমি মাইন অপারেশন শেখাচ্ছি, প্রায় সন্ধ্যা হয় এমন সময় খসরু ভাই চলে আসলেন, মন্টু ভাই চলে আসলেন, ওই যে মোস্তফা হোসেন মন্টু যুবলীগের প্রেসিডেন্ট, তারপরে শাহজাহান সিরাজ আর রব ভাই সে বললেন যে উঠো, গেট আপ। তো সবাই তো দৌড়ে উঠলাম, কী ব্যাপার? বলে যে আর্মি অলরেডি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসছে, তো আমরা শেখ সাহেবের বাসায় যাব। কেন? শেখ সাহেবকে ওনাকে বাসা থেকে বের করে নিয়ে আসতে হবে। তো দুইটা ছোটো মাইক্রোবাস আর একটা ব্লু কালার একটা টয়োটা গাড়ি ছিল। তো সবাই আমরা উঠলাম ওটার মধ্যে। আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট অ্যামং অল, ইয়াংগেস্ট বলতে দ্য লিডারদের গোছের মধ্যে। তো শেখ সাহেবের বাসায় যাওয়া হলো, ওনাকে আমি শর্ট করে বলি, আমি কোনো রকম মিথ্যার মানে মিথ্যা কথা বলবো না। আজও আসম আব্দুর বেঁচে আছেন, শাহজাহান সিরাজ বেঁচে আছেন, তাদেরকে প্রশ্ন করলে এই উত্তরটা আমার থেকে বেশি আপনারা জানবেন। সেদিন শেখ সাহেব আসলেন না, আমরা পরে চলে আসলাম। আমাদেরকে বলা হলো ঠিক আছে, যদি ক্র্যাকডাউন করে তো নেক্সট ডে আমরা কেরানীগঞ্জে মিট করব। 26শে মার্চে জিয়া রহমানের ভাষণ ও ততক্ষণ পর্যন্ত রাত্রেবেলা গভীর হয়ে গেছে, 25শে মার্চ রাত্রে চলে গেছে। আমরা তখনও শঙ্কিত যে আমরা কী করবো, উই ডোন্ট হ্যাভ এনি ডিরেকশন। ন্যাশনাল লিডার হিসেবে আমরা কোনো ডিরেকশন, আমরা হতবিম্বত অবস্থায়, আমরা কোনো ডিসিশন নিতে পারছিলাম না। তো যাই হোক 25শে মার্চে আমার ফাদার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, নুরুল হিসাবে স্যার টিচার ছিলেন। তো সেই সুবাদে ইকবাল হলের পাশের বিল্ডিংয়ে 20 নম্বরের 3 তলায় ইকবাল হলের দিকে মুখ করা, আমার পশ্চিমের মুখ করা বাসার ছিলাম। তো আমি ওখান থেকে সরাসরি পরের দিন মানুষের লাশ সেই গুলিস্তান পর্যন্ত পার হয়ে আমি আমার বাবা আমার ভাই বোনরা আগেই আমরা দেশে পাঠিয়ে দিয়েছিলাম। ওখান থেকে গিয়ে স্বাধীনতা সংগ্রামে গিয়ে যোগ দিই। একটা ছবি আমি দেখাবো, এই ছবিটা তুলেছে আসলে ঢাকা ইউনিভার্সিটির ফটোগ্রাফার, চিফ ফটোগ্রাফার হক সাহেব ছিলেন, তার ছোট ভাই, উনিও আগে সাংবাদিক ছিলেন, যেটা পরবর্তীতে উনি একটা অপারেশনে আমাকে বললেন যে, তখন আমি ঢাকায় আসলাম বাবা মার সাথে দেখা করার জন্য। তো বললেন যে উনি জানেন যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, উনি বলেন যে আমি তোমাদের ক্যাম্প দেখতে চাই, একটা অপারেশন দেখতে চাই। তো আমি চলেন। তো 2 দিন থাকার পরে এটা পায়না অপারেশন। এই পায়না অপারেশনে এটা আমার ক্যাপটা আসলে আর্মি ক্যাপ্টেনকে আমি খেললেন, ওই ক্যাপটা আমার। আর এই পাশে একটা ছেলে আছে, এর নাম একরাম, আজ থেকে 44 বছর আগে। পায়না অপারেশনে হয়ে গেল, হওয়ার পরপরই আমাদের নিয়ম হচ্ছে যে পরের দিন এটা ফলো আপ করা, লাইন আপ করা, কারা কারা আছে কি না আছে। তা আমার কন্টিনজেন্টে ওই কন্টিনজেন্টের ছিল 28 জনের। তা আমি সবাইকে ফলো আপ করলাম। তো বাই দিস টাইম আমার হাতটা খুব বেশ টান। আমি দেখছি আমার তখন সূর্য উঠে যাচ্ছে, ফজর নামাজ হয়ে গেছে, যে আমার কালো রক্ত কেন আমার হাতে। তাই আমার হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা কারা কারা সবাই কে আছে। তো দেখি একজন নাই, আকরাম নাই, যে নাকি আমার এলএনজি ম্যাগাজিন ক্যারি করতো বক্সটা। তো হঠাৎ করে মনে হলো, তো আমি একটা জায়গায় কোথায় না কাদা আমি করছিলাম, একটা টিলার মধ্যে। তো ওখানে আমি হচ্ছে গিয়ে এই আর্মসটা আমেরিকান এলএনজি, ইট ওয়াজ সাপ্লাইড বাই ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়া থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো এটা 300 রাউন্ড যখন গুলি হয়ে যায়, তখন একটা ব্যারেলটা বাস্ট হয়ে যায় বা বাস্ট হওয়ার পর্যায়ে চলে আসে। সো আই ওয়াজ লুকিং যে পানি টানি কোথাও পাওয়া যাবে না। তা আমি হাত খুঁজছিলাম, তো খুঁজে কাদার মতো পেলাম। তো ওইটা দিয়ে আমি ব্যারেলটাকে ঠান্ডা করার চেষ্টা করছি। হ্যাঁ, ওই দিন সকালে আমি পরে রিয়েলাইজ করলাম, এই ছবির আমার সহযোদ্ধা আকরাম, তার মাথার মগজ, আমার গায়ের রক্ত কাদা মাখা ছিল। ওই রক্ত দিয়েই ব্যারেট ঠান্ডা করে শত্রু হনন করেছে।
44 বছর পরে দর্শক সুরাইন, আমাদের পক্ষে খুব কষ্ট যখন দেখি জাতিকে বলছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। ডক্টর নবী একটা কথা বলেছেন যে আমাদের সময় এখন কিছু দেওয়ার, দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করার। এই 44 বছরের মাথায় এসে যখন দেখি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, তখন আমার চোখের সামনে একটা জিনিস ভেসে ওঠে। যে ছেলেটার বয়স ছিল 7 কি 8, যে এসে বলে যে ভাইজান পাশের গ্রামের ওই পারে পাকরা আইছে, দ্যাট মিনস হি সেভ মাই লাইফ। ওই ছেলেটা কি মুক্তিযুদ্ধ করেনি? যে মা, আমি যাকে চিনিও না, যাদের বাড়িতে ছিলাম সে কেরানীগঞ্জে, শুনলো যে পরের দিন পায়না অপারেশন হবে, যে ছবিটা, তো উনি যায় না মাঝে, তাই বললো যে আমি মাই বলতাম যে মা আমরা তো যাব সকালে, আপনি শুয়ে পান না কারণ, না বাবা আমি যায় না, আমার যাচ্ছে, তোমাদের জন্য দোয়া করি। এই মহিলা কি মুক্তিযুদ্ধ ছিলেন না? ইনি কি মুক্তিযুদ্ধ ছিলেন না? তাহলে কোন কারণে আজকে পক্ষে বিপক্ষে? দিস ইজ আ পলিটিক্স, সিম্পল, টু ডিভাইড দ্য নেশন। একটা জাতিকে বিভক্ত করার, একে দুর্বল করার যত শক্তি, পক্ষে বিপক্ষে কি? পৃথিবীর কোন দেশের ইতিহাসে লেখা আছে 40-50 বছর পরে যে পক্ষে বিপক্ষে? জাস্ট শো মি, এনি হিস্ট্রিয়ান কেন শো মি এ সিঙ্গল ওয়ার্ড, আমার যত জ্ঞান আছে। আমি একটু বলি। জি অবশ্যই ডাক্তার। প্রথম প্রশ্নকারীর জবাবে বলছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। উনি যেভাবে বলছিলেন যে এই যুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা সবাই সাহায্য করেছে, এবং তার সাক্ষী হলাম আমরা টাঙ্গাইল মুক্তি বাহিনী। আমরা 16,000 মুক্তিযোদ্ধা ভিতরে ছিলাম, আমাদের কোনো সাপ্লাই লাইন ছিল না। আমাদেরকে খাইয়েছে, পরিয়েছে, প্রোটেকশন দিয়েছে বাংলাদেশের মানুষ। এবং আমাদের মুক্তি বাহিনীতে যেটা বলছিলাম, রাজনীতিবিদ, ছাত্র, শ্রমিক, কৃষক, পুলিশ বাহিনী, মিলিটারি বাহিনী সবাই ছিল। তো আমি ওনার ব্যাপারে একটু মন্তব্য করতে চাই যে স্বাধীনতার 44 বছর পরে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের এই প্রশ্ন, বিতর্ক কেন? কারণ হলো এটা বাস্তবতা। আমি বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সরকার ক্ষমতায় আসে, জিয়াউর রহমানের কথাই বলি, উনি একজন মিলিটারি ডিক্টেটর ছিলেন। বাংলাদেশে তখন হয়তো গত 8 না 9 কোটি লোক ছিল। এদের ভিতর কি একজন লোকও ছিল না রাজাকার ছাড়া প্রধানমন্ত্রী বা সিনিয়র মন্ত্রী বানানোর জন্য? শাহজিউর রহমানকে উনি প্রধানমন্ত্রী করলেন। আলিম, বগুড়ার আলিম, যিনি মুক্তিযোদ্ধাদেরকে মেরে আমাদের মা বোনকে অত্যাচার করে স্কোয়ারের ভিতরে শোপিস করে রেখেছিল, তাদেরকে উনি মন্ত্রী বানিয়েছিলেন। তাহলে তো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ওইখান থেকে শুরু। তারপরে গোলাম আজম, জামাতে ইসলাম আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবেই শুধু বিরোধিতা করে নাই, তারা যুদ্ধ করেছে। আল বদর, আল শামস, এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে। সেই গোলাম আজমকে বাংলাদেশে আনা হলো, নাগরিকত্ব দেওয়া হলো, এবং জামাতে ইসলামের তাকে আমির নির্বাচিত করা হলো। তখন জামাতের 17 জন না 18 জন ছিল এমপি, তার মানে 6.6%। পার্লামেন্ট হলো সার্বভৌম, 6.6% আমাদের সার্বভৌমত্ব এর অধিকারী বা নেতা ছিল এক পাকিস্তানি নাগরিক, পাকিস্তানি পাসপোর্ট ধরা নাগরিক। তো এই যে শুরু হয়েছিল বিভাজন, কারণ দুনিয়ার কোথাও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ক্ষমতায় এসে মন্ত্রী হয় নাই, তারা তাদের গাড়িতে পতাকা ওড়ে নাই, তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয় নাই। তো কাজেই যে ধারাবাহিকভাবে এটা শুরু হয়েছিল, তারপরে যুদ্ধ অপরাধীদের বিচার এখন চলছে। সেই যুদ্ধ অপরাধী যারা কনভিক্টেড যুদ্ধ অপরাধী হিসাবে 20 দলের মিটিংয়ে তাদের কি বলে পোর্ট্রেট বা ছবি দেওয়া হয় যে তারা হলো রাষ্ট্রীয় কি বলে ওটাকে রাষ্ট্রবন্দী। তারপরে 20 দলের নেত্রী উনি বলেছেন যে এরা হলো সব রাজনৈতিক বন্দী, যারা যুদ্ধ অপরাধে আইসিটি দ্বারা
অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা তাদেরকে রাজবন্দী বলছেন উনি। হ্যাঁ, রাজবন্দী বলছেন। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা দর্শকের সঙ্গে কথা বলি, আবার ডক্টর নুরুল নবী আপনার কাছে ফিরবো। ঠিক আছে। জি, সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে খুব সংক্ষেপে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, যা বলছিলেন লাইনটি ওটা কেটে গেছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের যুদ্ধটা ছিল জনযুদ্ধ, এবং সেখানে কিভাবে সবাই পার্টিসিপেট করেছে আমার সৌভাগ্য হয়েছিল সেটা দেখার। এবং আমি একজন ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন 22-23 বছরের যুবক হিসাবে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিক্টোরি যে স্ট্র্যাটেজি সেটার সাথে সম্পৃক্ত হওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। সেটা কিভাবে আমি একটু শেয়ার করতে চাই, কারণ আমাদের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা দরকার। অবশ্যই জানা দরকার। আরো একজন দর্শক লাইনে ঢুকেছেন, আমরা একটু কথা বলি দর্শকের সঙ্গে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন খুব সংক্ষেপে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয় দেবেন দয়া করে, আমরা শুনছি আপনার কথা। হ্যাঁ, আমি দালাওয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম। কোথা থেকে বলছেন? দালাওয়ার থেকে, আউট অফ স্টেট। দালাওয়ার থেকে বলছেন? জি জি জি, জনাব ইসলাম, আপনি বলুন, আমরা শুনছি আপনাকে। হ্যাঁ, এই যে আপনাদের যে উপস্থাপক এই ভদ্রলোক আছে, ওনার ডান পাশে যে ভাই আছে বসা, জি, ওনার একটা কথা আমার মানে ওনার প্রশ্নটার উত্তর দিতেছি আর কি আমি এক মিনিট। উনি বলছিল যে আমাদের দেশে এখনো দ্বন্দ্ব কিসের, জি, কিসের এত পক্ষ এবং বিপক্ষ। জি, ওনার কথাটাতে আমি অত্যন্ত খুশি হয়েছি ওনার প্রশ্নটা শুনে, যে কিসের এত দ্বন্দ্ব আজকে 50 বছর পরে, 45 বছর পরে। কিন্তু কথা হলো যে পক্ষ না থাকলে তো বিপক্ষ হয় না, আর বিপক্ষ না থাকলে সেখানে তর্ক হয় না, ঝগড়া হয় না, মারপিট হয় না। কিন্তু সেটা তো তখনই গেছে কি, কিন্তু আজকে ওই ভাইয়ের উত্তরটা আমি দিচ্ছি। আজকের রাজনীতিটা হলো, আজকে আমাদের বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এটা হলো যে আওয়ামী লীগ করবে সেই মুক্তিযোদ্ধা, আর কেউ মুক্তিযোদ্ধা হইতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, দালাওয়ার থেকে ফোন করেছেন, আমরা বুঝে ফেলেছি যে উনি কি বলতে চাচ্ছেন। জি, আপনিও একই কথাগুলো বলছিলেন। আমি যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন করেছি, সত্যিকারের যুদ্ধ হয়েছিল, সেখানে সবাই বিভিন্নভাবে সাহায্য করেছে। তো আমি একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, আমি যখন তৃতীয়বার নভেম্বরের প্রথম 7 তারিখে আমি ইন্ডিয়া যাই অস্ত্র আনার জন্য, তখন লেফটেন্যান্ট জেনারেল অরোরার সাথে আমার দেখা হয়, এবং আমি অস্ত্র আনার যে লিস্ট দেই, এবং তিনি যথারীতি বলেছেন তোমরা যত অস্ত্র পারো নিতে পারো। তো উনি যাই হোক কথার প্রসঙ্গে বললেন যে টাঙ্গাইলে আমরা নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথমে 1 ব্যাটালিয়ন 36 সেনা নামাবো, এবং এটা একটা টপ সিক্রেট, তুমি এবং তোমার কমান্ডার কাদের সিদ্দিকী ছাড়া কেউ এটা জানতে পারবে। তো তোমায় এখনই বাংলাদেশে গিয়ে টাঙ্গাইলে গিয়ে জায়গা সিলেক্ট করবা, আমরা ভারতীয় বাহিনীর অফিসার পাঠাবো, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, এবং জায়গা সিলেক্ট করার পরে যেখানে সৈন্য নামবে তাদেরকে প্রোটেকশন দিতে হবে, পাকিস্তানে যেন অ্যাটাক না করতে পারে। তো সেই মোতাবেক ডিসেম্বরের প্রথমে ক্যাপ্টেন পিটার বা ক্যাপ্টেন ঘোষ ভারতের সেই বর্ডার ক্রস করে 120 মাইল ভিতরে চলে আসে, এবং উনি প্রথম, আমার ধারণা যে প্রথম ভারতীয় বাহিনী যে এত ভিতরে ঢোকে। তো আমরা তখন ওয়্যারলেসের মাধ্যমে জায়গা সিলেক্ট করি। 11ই ডিসেম্বর, আমি লং স্টোরি শর্ট করছি, 11ই ডিসেম্বর 1 ব্যাটালিয়ন সৈন্য নামে টাঙ্গাইলের পুংলি ব্রিজে, এবং সেখানে যুদ্ধ হয়। পাকিস্তানি সৈন্য যারা পালিয়ে যাচ্ছিল ময়মনসিংহ জামালপুর থেকে ঢাকার দিকে, তো প্রায় 300-350 পাকিস্তানি সেখানে নিহত হয়, অনেক আহত হয়। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব কলকাতায় প্রেস কনফারেন্স করে বললেন যে ঢাকা এখন একটা সিস্ট সিটি, ঢাকার চারপাশে আমরা 1 ডিভিশন সৈন্য নামিয়ে দিয়েছি। এটা ছিল একটা ব্লাফ, কারণ পাকিস্তানিদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে ঢাকা দখল হবে টাঙ্গাইলে কুমিল্লা বর্ডার হয়ে, কারণ বর্ডার থেকে দূরত্ব কম, এবং ভারতীয় বাহিনী মিত্র বাহিনীর
এবং মুক্তিযোদ্ধারা সবাই ওইদিকে ফর্টিফাইড ছিল, ট্যাঙ্ক, কামান, গোলন্দাজ সমস্ত কিছু নিয়েছিল। তো পাকিস্তানের ভেবেছিল তারা ওইদিকে সমস্ত কিছু ডিপ্লয় করেছিল। আর এইদিকে 11 সেক্টরের নর্থে ব্রিগেডিয়ার কাদের খান নামে এক বুড়ো ব্রিগেডিয়ার, তার আন্ডারে জামালপুর এবং ময়মনসিংহ কিছু ছিল। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধে পরাজিতরা যখন পালাচ্ছিল তখন ওই 1 ব্যাটালিয়ন সৈন্য নামানো হলো। তো পাকিস্তানিদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে তারা নর্থের দিকে কোনো আক্রমণ হবে না, কারণ ওইখানে ভারতীয় বাহিনীর মাত্র 2টা ব্রিগেড ছিল, 95 মাউন্টেন ব্রিগেডিয়ার ক্লিয়ার আর ব্রিগেডিয়ার সান সিং, আর ছিল মুক্তিবাহিনীর কর্নেল তাহের। কর্নেল তাহেরও শেষের দিকে উনি আহত হলেন। তো যার ফলে, এবং তার আন্ডারে ছিল কিছু মুক্তিবাহিনী, ওদের ধারণা ছিল যে নর্থ থেকে কোনো কিছু হবে না। কিন্তু টাঙ্গাইল মুক্তিবাহিনীর সহযোগিতায় 1 ব্যাটালিয়ন সৈন্য নামানোর পরে বর্ডার থেকে টাঙ্গাইলের দক্ষিণ পর্যন্ত রাস্তা ক্লিয়ার ছিল। ওই টাঙ্গাইল যেদিন মুক্তি হলো 11 তারিখে, সেই দিনই ব্রিগেডিয়ার সান সিং ব্রিগেডিয়ারের 2 ব্রিগেড এসে সারা রাত্রি ড্রাইভ করে তারা সেই সাভার আর ওই মানিকগঞ্জের নবীনগরের দিকে পৌঁছে গেল। তারপরে ইতিহাস তো আমরা সবাই জানি। তো কাজেই বিনা রক্তপাতে ঢাকা দখল করার যে মিত্রবাহিনীর যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির সাথে আমার সৌভাগ্য হয়েছিল যোগদান করার, এবং টাঙ্গাইল মুক্তিবাহিনী সেখানে সাহায্য করেছিল। এটা ঐতিহাসিক সত্য। এই ঘটনাটি কিন্তু মিলিটারি অ্যানালিস্ট তারা কিন্তু খুব একটা গুরুত্ব দেয় নাই, কিন্তু সত্যিকারে ঐতিহাসিকভাবে এটা অত্যন্ত, টাঙ্গাইলের 1 ব্যাটালিয়ন ইন্ডিয়ান প্যারা ট্রুপ ড্রপিং ছিল সিগনিফিক্যান্ট ইভেন্ট। আমি দুটি প্রশ্ন আমি একটু বলতে চাই, দুটি প্রশ্ন খুব সংক্ষেপে, আমাদের হাতে খুব সময় কম, কারণ একটি মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা কথা বলছেন 1 ঘন্টার একটি অনুষ্ঠানে, সেটি কোনোভাবেই কভার দেওয়া সম্ভব না। তারপরেও সময়ের কথাটি আমাদের চিন্তা করতে হবে, আমাদের এত অভিজ্ঞতা দুজনের। হ্যাঁ জি, তো আমি একটু খুব সংক্ষেপে জানতে চাই, যিনি দর্শকটি আসলে এই প্রশ্নের একটি করেছেন, তারপরে আমি কয়েকটি বিষয়ে বলতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে 7ই মার্চ আপনি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন সেই রেসকোর্স ময়দানে। তো এইটি 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি স্লোগান দিয়ে শেষ করেছেন, এটি নিয়ে একটি বিতর্ক আছে আমাদের। আমি এখনই জবাব দেই। আমি একটু জানতে চাচ্ছি যে যেটি আমরা শুনি সেটি উনি জয় বাংলা বলেছেন, কিন্তু আমরা আবার এটিও দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধের যে উপসর্বাধিনায়ক ভার্সাল মার্শাল একে খন্দকার, তিনি বলেছেন জয় পাকিস্তানও বলেছেন। আপনি একটু আমাদেরকে বলবেন? আমি আমার স্মৃতি এখনো বিস্তৃত হয়নি। সেখানে বঙ্গবন্ধু স্পষ্ট বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবং জয় বাংলা বলে শেষ করেছেন। এটা হলো ঐতিহাসিক ঘটনা, এগুলো রেকর্ড আছে। তারপরেও আমি তর্কের খাতিরে যদি বলি, উনি যদি বলে থাকে যে জয় পাকিস্তান, যেটা অনেকে বলার চেষ্টা করছে, সো হোয়াট? যিনি অলরেডি পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে পরিচালনা করছেন, যিনি 7ই মার্চে পাকিস্তানের লিডার অব দি হাউস বলছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এরপরে কি আর কিছু বলার থাকে? উনি 19শে মার্চ বাঙালি আর্মি অফিসাররা জয়দেবপুরে বিদ্রোহ ঘোষণা করেছে। তো এই সমস্ত ঘটনা অ্যানালাইসিস করলে এগুলো হলো একাডেমিক ডিসকাশন এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো বলা হচ্ছে। তার কারণটা কি? যেমন আমি নিজেই, আপনি প্রশ্ন হয়তো করবেন, আমি নিজেই বলছি যে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি না, জিয়াউর রহমান নাকি প্রথম রাষ্ট্রপতি। এই কথাগুলো এই জন্যই বলা হচ্ছে যে একটা বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, স্বাধীনতার 40 বছর পরে, আমি 2 সপ্তাহ আগে ঢাকায় ছিলাম, একটা কি বলে পেট্রোল বোমে লোক মারা যাচ্ছে, ককটেলে মানুষ মারা যাচ্ছে, স্বাধীন বাংলাদেশের সাধারণ নাগরিক, তারা কোনো পার্টি না। তো এই সমস্ত ঘটনা থেকে যাতে আলোচনাটা অন্যদিকে যায়, সেই জন্য ইচ্ছাকৃতভাবে এই বিতর্কগুলো সৃষ্টি করা হচ্ছে, কিন্তু এগুলো তোপে ঢুকবে না। স্বাধীনতার যে ইতিহাস রয়েছে, আমি আগেই বলেছি যে ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো তথ্য। কামাল সাঈদ মোহন, আমি খুব সরাসরি প্রশ্ন করি, কারণ হচ্ছে যে আমাদের হাতে সময় একদম নেই। 44 বছর পরে আমাদেরকে কেন শুনতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন না, কিংবা তখন যে অস্থায়ী রাষ্ট্রপতি তিনি না, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? আমাদেরকে কেন 44 বছর পর শুনতে হবে যে আমাদের
স্বাধীনতার যিনি ঘোষণা করেছেন কিংবা স্বাধীনতার ঘোষণা যিনি পাঠ করেছেন সেটি বঙ্গবন্ধুর পক্ষে বা দেশের পক্ষে যেভাবেই হোক, তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজাকার। জিয়াউর রহমানকে রাজাকার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অন্যদিকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর তিনি জয় বাংলা বলেছেন, যা না জয় পাকিস্তান বলে শেষ করেছেন। ব্যাপারটা হচ্ছে এই বিষয়গুলো ৪৪ বছর পর আমাদেরকে কেন শুনতে হবে? উনি জয় বাংলাদেশ বলেছেন না বাঙালি বলছেন না জয় বাংলা বলেছেন না জয় পাকিস্তান বলেছেন, এটা আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত নয়। এটা ইতিহাস তার সঠিকভাবে এটা প্রকাশিত হবে। তবে আমি একটা ছোট্ট ছবি দিয়ে আরম্ভ করছি। এই ছবিটা আপনি ডক্টর নবী নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি ছিলাম, পেছনে ছিলাম এখানে। উনি কিন্তু ডক্টর নবী এই মিছিলের পিছে ছিলেন, কারণ আব্দুল কদ্দুস মাখন আমাদের নেতা ছিলেন। না আপনি বোধহয় আরেকটা ভুল করছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি ছবিটা দেখাচ্ছি। ছাত্রলীগের প্যারেড হচ্ছে স্বাধীনতার ঠিক পরে কনভেনশনে। মাঝখানে হচ্ছে যিনি স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব, আর এর পাশে আছেন শাহজাহান সিরাজ, যিনি নাকি ইশতেহার পাঠ করেছেন, স্বাধীনতা ইশতেহার। আর ইনি হচ্ছেন শহীদ নুরুল আম্বিয়া, এখন যিনি ইউনিভার্সিটিতে আছেন। ইনি হচ্ছে তখনকার মুনির ভাই, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন স্বাধীনতার পরে, জাস্ট ইমিডিয়েট পরে। হ্যাঁ, আমি তখন এফএসএল ছাত্রলীগের প্রেসিডেন্ট। হ্যাঁ বলছি, এই মিটিং এ ছিলাম। তো আমি এই পিছের ছবিটা হচ্ছে কি নাম, জাসদ নেত্রী। হ্যাঁ, এখন এই ছবিটা দেওয়ার উদ্দেশ্যটা কি আমি দেখাচ্ছি, কেন আমি অনেকগুলো ছবি থেকে এখানে সম্ভবত আপনি এখানে, আমি তো বলে চাই লো প্রোফাইল, আমি সামনে আছি। এনিওয়ে, এটা হচ্ছে যে ছাত্রলীগের সম্মেলন দুই জায়গায় হচ্ছিল, একটা পল্টনে, একটা সরারদিতে। পল্টনে নেতৃত্ব দিচ্ছিলেন আসম আব্দুর রব, আর সরারদিতে দিচ্ছিলেন নুর আলম সিদ্দিক, মাখন ভাই ব্যস্ত নুর আলম সিদ্দিক। তুমি পিতা, তুমি মাতা, তোমার সন্তান দুটি, তুমি কার কাছে যাবে? দুজনকে একত্রে রাখবে না দ্বিধা বিভক্ত করবে, বিভাজন করবে? শেখ মুজিবুর রহমান তখন এই ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রলীগের অনুষ্ঠানে না এসে সেদিন মুজিববাদী ছাত্রলীগের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। ওখানে গিয়ে বলছেন, যেদিকে তাকায় সব চোরের দল। দিস ইজ শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার পরপরই তার সৃষ্ট, তার জন্ম দেওয়ার বলতে গেলে ছাত্রলীগকে দ্বিধাবিভক্ত করেছেন। তখন থেকে জাতি দ্বিধাবিভক্ত আরম্ভ হয়েছে। জাসদের সৃষ্টি, জামাত আজকে এত ব্যাপক জনগোষ্ঠী সমর্থন পাওয়া, এই ব্যর্থতা আওয়ামী লীগের নয়, এই ব্যর্থতা অন্যান্য রাজনীতিবিদদের নয়। এই ব্যর্থতা কেন আমরা বলবো সে রাজাকার অমুক, যেখানে আপনার নেতা, আমার নেতা, স্বাধিকার আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান, আমার কি একটা কথা বলার সময় আছে যে এখন সবাইকে মাফ করে দেওয়া হলো, এরপরে আবার নতুন করে ঠিক আছে করেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটা ডক্টর নবী বলেছেন, আই অপোজ অ্যান্ড ভেহিমেন্টলি অপোজ জিয়া রহমান সঙ্গে। জিয়া অবশ্যই আপনার দৃষ্টিতে ডিক্টেটর ছিলেন, অবশ্যই উনি আর্মি জেনারেল ছিলেন। সাধারণ মানুষের দৃষ্টিতে উনি আর্মি জেনারেল থেকে একজন প্রেসিডেন্ট, আর্মি ক্যান্টনমেন্ট থেকে গণতন্ত্র, বাকশালী গণতন্ত্র উৎখাত করে ভেঙে দিয়ে জনগণ করে মাল্টি পার্টি এবং সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, যেটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশাল সমস্ত পেপার মিডিয়া বন্ধ করে দিয়েছিল, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড দিয়েছিল। এখন যে মানুষটা বন্ধ করে দিল আর যে মানুষটা গণতন্ত্র মানুষকে সামনে দিয়ে দিল, তাকে ডিক্টেটর বলবেন না গণতন্ত্রের মানুষ মত? জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনি বলবেন ডক্টর নুরুল নবী। আসলে এগুলো বিস্তারিত আলোচনা হওয়া দরকার। ছাত্রলীগের দুইটা গ্রুপ কেন হয়েছিল সেগুলো পর্যালোচনা করলে তার পিছনে যেতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, বাংলাদেশের যারা বিরোধিতা করেছে তারা শক্তিশালী ছিল, তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে প্রথম থেকে স্বাধীনতার পর থেকেই দেশটা যাতে না টিকতে পারে, অর্থনৈতিক অবস্থা যাতে ধ্বংস হয়ে যায়, এবং এই যে ছাত্রলীগের বিভাজন, এর পিছনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রয়েছে। এবং প্রতিটা দেশের যেখানে বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয়েছে সেখানেই রিঅ্যাকশনারি তারা সহজেই
পরাজিত হয়নি, তাদের রেমনেন্ট যেটা তারা থেকে গেছে এবং তারা সেই কাজ করে যাচ্ছে। জিয়াউর রহমানকে আমি যেটা বলেছি যে এই যে বিভাজন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, উনি সেটা শুরু করেছিলেন শাহজিউর রহমান এবং আলিমকে মন্ত্রী করে, এবং জামা কি বলে গোলাম আজমকে দেশে ফিরিয়ে আনার জন্য। এটা ঐতিহাসিক সত্য। আচ্ছা, দেলোয়ার থেকে একজন দর্শক ফোন করেছিলেন, মিস্টার ইসলাম। তিনি বলেছেন যে আওয়ামী লীগ যারা করবে না বা আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করবে না, কিংবা বর্তমানে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আছে তাদের কর্মকাণ্ড যারা সমর্থন করবে না, তারা সবাই রাজাকার। যে কথাটি কিছুদিন আগে নিউ ইয়র্কে এসে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন কন্যা শিরিন আহমেদ তিনি কিন্তু একই কথা তিনি বলেছেন। শারমিন আহমেদ তিনি বলেছেন যে আজকে সরকারের বিপক্ষে গেলেই, আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বললেই তাকে রাজাকার বলে দেয়া হচ্ছে, যেটি খুবই বিপজ্জনক বাংলাদেশের জন্য। একটু সংক্ষেপে আপনার মন্তব্য জানতে চাই। না, আসলে এই কথাগুলো এগুলো তো রেটরিক এবং এর এত সিম্পল কোনো এক্সপ্লেনেশন নাই। কিন্তু ঐতিহাসিক ঘটনা যেটা সত্য বাস্তবতা, যে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমি যদি এখন মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস না করি, আমি যদি জামাতের সাথে রাজনীতি করি, জামাতকে সমর্থন করি, একটা যুদ্ধ অপরাধের বিচারে আমি যদি বিরোধিতা করি, তাকে তো রাজাকার বলাই যাবে। সে তো মুক্তিযুদ্ধ ছিল, এখন আর সে মুক্তিযোদ্ধা না, তাই না? তো আমি প্রফেসর ছিলাম। আপনি যার অধীনে মুক্তিযুদ্ধ করেছেন, কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী, তার সম্পর্কেও এরকম কথা বলা হয় যে তিনি এখন না। এগুলো তো বললাম তো যে রাজনীতিতে এগুলো রেটরিক, এই পক্ষে বিপক্ষে সবাই এগুলো বলে, কিন্তু ঐতিহাসিক ঘটনা যেগুলো, এবং যেমন কাদের সিদ্দিকীর অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তো ঠিক তেমনি জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, জেট ফোর্সে, এটা অস্বীকার করা যাবে না। স্বাধীনতা ঘোষণা করেছিলেন, কিন্তু স্বাধীনতা এটা আপনি যে বললেন 26 তারিখ, এই দিনটা ঠিক না, এটা হলো 27 তারিখ। 27 তারিখে এখন আমাদের আসলে ওই বিতর্কে সরাসরি সময় নাই। আচ্ছা, আমরা কেন 44 বছর পরে শুনবো যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? আমি এই প্রসঙ্গে ব্যাপারটা হচ্ছে খুব সংক্ষেপে শর্ট বলে হয় কি, আমরা আজকে আমাদের যে বয়স, ডক্টর নবীর যে বয়স, আমরা যখন রাজনীতি করেছি তখন পোস্টার লেখে লেখে করেছে। আজকে যারা রাজনীতি করে তার উত্তরটা হচ্ছে যে ইন্টারনেট, উনি বারবার বলছেন। তো ইন্টারনেটের মাধ্যমে একটা লোক, একটা মানে অল্প বয়সের ছেলে, আমার মনে হয় বড় ছেলের বয়সই হবে, সে একটা পোস্টিং করেছে। আমি সেই পোস্টিংটা পড়ে শোনালেই বোধহয় আপনি বুঝতে পারবেন। আমাদের হাতে সময়, আমি শেষ করে দিচ্ছি। ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, কোনোদিন বন্ধু হবেও না। 1905 সালে তারা বঙ্গভবন রদ করার জন্য ষড়যন্ত্র করেছিল, কারণ তারা আমাদের বন্ধু ছিল না। শেষ পর্যন্ত তারা 1911 সালে আবার দুই বাংলা একত্র করে ছাড়লো। শেষ করে দিচ্ছি, আমি 1 মিনিটে শেষ করবো। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরোধীরা করেছিল এই বলে যে চাষাবাদের পৃথক বিশ্ববিদ্যালয় কি দরকার। 1974-এর পূর্বে মহাজন জমিদারদের অত্যাচারে যারা আমাদের বাপ দ্বারা দেখেছে, 71-এ আমাদের শুদ্ধ করেছিল বিভিন্ন কারণে দিস অ্যান্ড দ্যাট। তো মূল কথাটা হচ্ছে যে জিনিসটা ডক্টর নবী বা আমি বলতে চাই, এটা বিভিন্নভাবে বিশ্লেষণ করে এরকম ইন্টারনেটে বহু লক্ষ লক্ষ পোস্টিং আপনি পাবেন। না, এটা তো মতামত, আমি বলতেছি ডকুমেন্ট। না, আমি বলছি ডকুমেন্ট। এটা তো আপনি যে ডকুমেন্ট, আপনি কি ক্যান ইউ প্রুভ এ ওয়ান সিঙ্গেল ডকুমেন্ট যে বঙ্গবন্ধু নেমেই 25 মানে স্বাধীনতার পর নেমেই বললো যে 30 লক্ষ মা বোন ইজ্জত? আচ্ছা, মানে 72-এর কথা বলছেন আপনি, 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন উনি বললেন বলে কি কোরআন শরীফ হয়ে গেল? নাউজুবিল্লাহ মিন যালিক। উনি বললেন হোয়াট বেসিস? এই যে অ্যাকাউন্টটা, আপনি আমার কথাটা আমি, এই যে আমরা রাজনীতিবিদরা মানুষকে প্রভাবিত করার জন্য একটা রেফারেন্স দিয়ে আনতে যে দ্যাট ইজ নট দ্য হিস্ট্রি। হিস্ট্রি হচ্ছে এখানে মূল বিষয়টা হলো একজন মানুষকেও যদি হত্যা করে থাকে, অবশ্যই যেটা যেমন গুরুত্বপূর্ণ 30 লক্ষ বা 3 লক্ষ একই কাজে এইটা নিয়ে ডিসকাস কথা প্রসঙ্গে আমি এই বিতর্কে না গিয়ে আমি আমাদের হাতে মাত্র আমি যেটা বারবার করে বলতে যাচ্ছিলাম বিগত সময়তে, যে দেশটাকে বিভাজনের নয়, পক্ষে বিপক্ষ নয়, একত্র করা কিছু করেন। হ্যাঁ জি, এইটা যদি আপনি বলেন যে কিভাবে একত্র হবে এই দেশ, 44 বছরে একটা দেশ, সিম্পলি শেখ হাসিনাই বলতে পারে যে সব দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, আসো দেশ গড়ি, গণতন্ত্র দেই।
স্বাধীনতা আপনার কথা দিয়ে আমরা শেষ করব। সেটা হলো বাংলাদেশের যে আদর্শ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেইটার বিরোধিতা যতদিন থাকবে ততদিন তো ঐক্য হবে না। আমি শেখ হাসিনা বা যে যদি ডাক দেয় তারপরে যদি জামাত এবং মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করে তারা যদি সেই আমাদের মূল স্তম্ভগুলোই স্বীকার না করে, যেমন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, এইটা ছিল মুক্তিযুদ্ধের মূল অন্যতম মূল স্তম্ভ, অন্যতম সেকুলারিজম বলতে ওইটা বোঝায়। তো সেইটা যদি কেউ বিরোধিতা করে, যেমন জামাত সেটা অ্যাকসেপ্ট করবে না, বলে কোরআন হাদিসের সুন্নাহর ভিত্তিতে, তাহলে তো এক হবে না। আদর্শের ঐক্য হলেই ঐক্য। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে পাকিস্তান, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বাংলাদেশেরও কিছু মানুষ, তাদের এখন কিছু দল মানুষ, তাদের বিচার হচ্ছে। আপনি কি মনে করেন যে এই যুদ্ধাপরাধীদের বিচার যদি শেষ হয়ে যায় তারপরে এই বিতর্ক শেষ হয়ে যাবে বাংলাদেশে? আমি তাই মনে করি। জি, আমরা শেষ করি। কার্ল মার্কস ডায়ালেক্টিক্স আপনি নিশ্চয়ই জানেন, সেখানে বলা আছে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পরেও সেখানে দুই পক্ষের যুদ্ধ থাকবে, মানুষে যখন শেষ হয়ে যাবে প্রকৃতির সাথে মানুষের। জি, সুতরাং এটা শেষ হওয়ার নয়, এটাকে শেষ করার জন্য যা দরকার একটা লিডারশিপ। হয়তো শেখ হাসিনা পারবে না, হয়তো খালেদা জিয়া পারবে না, বা আগামী প্রজন্ম আসছে, আমি থাকবো না, আগামী প্রজন্ম সেটা নেতৃত্ব দেবে। অবশ্যই আগামী প্রজন্ম সেই নেতৃত্ব দিক। আমাদের 44 বছরের যে ইতিহাস, সেই যে ইতিহাস নিয়ে আমাদের নানা ধরনের বিতর্ক রয়েছে, সেই বিতর্কগুলো আর থাকবে না। কেউ একজন আসবে সেই বিতর্কের ঊর্ধ্বে এসে জাতিকে পথ দেখাবে, এবং সেই পথ অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় হবে, বাংলাদেশকে বিশ্বাস করে হবে, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই সূচনা হবে। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।